কলেজে ঢুকে বাইক পার্ক করে বন্ধুদের কাছে গেলাম। রাফি, নীলিমা, সিফাত আর মিমি বসেছিল। আমি ওদের কাছে যেতেই মিমি বলল, কি খবর হিরো? আপনার হিরোইন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালোই আছে। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সামিয়া চলে এসেছে। গোসল করে নামাজ পড়ে আমি, সামিয়া আর মামি একসাথে লাঞ্চ করলাম। মামা তার অফিসে আছে আর তিশা কলেজে। লাঞ্চ করে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সামিয়াকে নিয়ে থানায় গেলাম। সামিয়াকে রেখেই বাসায় চলে আসলাম। বিকেল 5টায় সামিয়া আসলো। তিশা বলল আজকে নাকি ঘুরতে যাবে। সামিয়া আর তিশাকে নিয়ে ঘুরতে গেলাম। ঘোরাঘুরি করে বাসায় আসলাম। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠেই নাস্তা করে নিত্যদিনের মতন কলেজে গেলাম। আর এইভাবে কেটে গেল 1 বছর। আমি এবার অনার্স শেষ করেছি। এখন বাবার ব্যবসা দেখাশোনা করি। আর হ্যাঁ, আমার আব্বুর একটা কোম্পানিও আছে, যেটার একটা শাখা রাজশাহীতে আর একটা শাখা ঢাকাতে আছে। কোম্পানি ছাড়াও রাজশাহীতে একটা বাসা আছে। কোম্পানিগুলোতে এমনি নিযুক্ত করা আছে। আমার আব্বু আমার দাদুর সূত্রে এইগুলো পেয়েছিল, কিন্তু আব্বু ব্যবসার দিকে না গিয়ে শিক্ষকতার পেশা বেছে নিয়েছিল। এখন আমি আর সামিয়া রাজশাহীতে আমাদের বাসায় থাকি। যদিও মামা মামি তাদের কাছ থেকে আসতে দিতে চায়নি, কিন্তু কতদিন থাকবো তাদের কাছে? এখন শুধু আমি একাই নয়, আমার সঙ্গে ওয়াইফও আছে। আর সামিয়া এখন জব করে। দিনগুলো বেশ ভালোই কাটতেছে। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সামিয়া এখনো আসেনি। সামিয়াকে এখন অফিসে বেশি সময় দিতে হয়। সকালে আমার আগে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি করে আমার জন্য রেখে চলে যায়। আমি ফ্রেশ হয়ে সেগুলো খেয়ে অফিসে যাই। আবার বিকেলে 5টায় অফিস থেকে আসি আর সামিয়া আমার কিছুক্ষণ পরে চলে আসে। কি করে তা জানি না, কোনোদিন জিজ্ঞাসা করিনি। আর জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করি না। তার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। ছুটির দিনে মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া হয়। আমি অফিস শেষ করে বাসায় আসলাম। একটু পরে সামিয়া আসলো। আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, তোমার আসতে এত দেরি হয় কেন? সামিয়া কিছু না বলে চুপ করে আছে। সামিয়াকে চুপ করে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। আমি ওর কাছে যেয়ে বললাম, কি হয়েছে? একটা কেস নিয়ে বেশিক্ষণ ধরে চিন্তা করার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। ও, তুমি আমার কোলে শুয়ে পড়ো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। সামিয়া আমার কোলেই শুয়ে পড়লো আর আমি সামিয়ার মাথায় মলম লাগিয়ে টিপে দিতে লাগলাম। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। সামিয়া এখনো আমার বুকের ওপর মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিস ছুটির টাইমে মানে 5টার সময় অফিসে বসে থেকে সামিয়াকে ফোন দিলাম, বাট ধরতেছে না। মনে হয় বিজি আছে। একটু পরে আমার ইমেইলে কয়েকটা ফটো আসলো, যা দেখে আমার দুনিয়া কেঁপে গেল। ফটোগুলো ছিল শিহাব আর সামিয়ার। তারা দুজন একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে থেকেই হাতে হাত রেখে হেসে হেসে কথা বলতেছে আর কফি খাচ্ছে। একটু পরেই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করতেই অপর থেকে অপরিচিত কণ্ঠ বলল, কি ব্যাপার মিস্টার শাহিদ হাসান শাহী? আপনি এখানে বসে আছেন আর আপনার স্ত্রী অন্য ছেলের সঙ্গে টাইম পাস করতেছে। হ্যালো, কে আপনি? আমি কে তা আপনারা না জানলেও চলবে। আর আমার বলা কথাগুলো বিশ্বাস না হলে এই ঠিকানা অনুযায়ী চলে আসুন। হ্যালো, হ্যালো। তার কথা শেষ হতেই ফোনটা কেটে গেল। আমি তো চিন্তায় পড়ে গেলাম। সামিয়া শিহাবের সঙ্গে হেসে হেসে কথা বলতেছে। পরক্ষণেই শিহাবের বলা সেদিনের কথাগুলো মনে পড়ল। আমি তোদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি করে দেব। আমি আর কোনো কিছু না ভেবে ম্যানেজারকে অফিস সামলাতে বলে গাড়ি নিয়ে বের হলাম লোকটির বলা ঠিকানায়। সামিয়া বাসায় যাওয়ার জন্য ফাইলগুলো রেডি করতে যাবে এমন সময় শাহিদের কল রিসিভ করতে যাবে ঠিক তখনই কে যেন তার রুমে ঢুকলো। ভালো করে দেখে সেদিনের সেই ছেলেটা যাকে সে কলেজ ক্যাম্পাসে চোটা দিয়ে পিটিয়েছিল, মানে শিহাব। সামিয়া শিহাবকে দেখে রেগে গিয়ে বলল, তুই এখানে বেরিয়ে যা বলতেছি। শিহাব সামিয়ার দিকে হাত জোড় করে বলল, প্লিজ ম্যাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে সেই পাপের সাজা সারা জীবন পেতে হবে আমাকে। সামিয়া শিহাবের এমন আচরণ দেখে কিছুটা বিব্রত হয়ে পড়ে। সামিয়া এত কিছু না ভেবে শিহাবকে বলল, দেখুন, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর মাফ, এটা আপনাকে অনেক আগেই করেছি। সামিয়ার কথা শুনে একটু অবাক হয়ে বলল, সত্যি আপনি আমাকে মাফ করেছেন? তাহলে আমার ছোট্ট একটা অনুরোধ রাখবেন। কী অনুরোধ বলুন? আপনি আমার সঙ্গে এক কাপ কফি খাবেন? মানে, এটা আমার পক্ষ থেকে।
সামিয়া শিহাবের কথায় আশ্চর্য হয়ে বলল, আমি কেন আপনার সঙ্গে কফি খেতে যাব? আপনি না গেলে বুঝবো আপনি আমাকে ক্ষমা করতে পারেননি। প্লিজ চলুন না ম্যাম। সামিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, চলুন। সামিয়ার কথা শুনে শিহাবের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটল, যেটা সামিয়ার চক্ষুর আড়ালেই থেকে গেল। পরে শিহাব আর সামিয়া থানার পাশে একটা রেস্টুরেন্টে ঢুকলো। দুজনেই ফাঁকা টেবিলে বসলো। বসার পরে শিহাব কফির অর্ডার করলো। কফির কাপে চুমুক দিতে শিহাব সামিয়াকে বলল, ম্যাম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সামিয়া শিহাবের প্রতিটা কথাই অবাক হয়ে যাচ্ছে, তবে এই কথা সে অবাকের ওপরই অবাক হয়ে গেল। শিহাব আসলে কি চাচ্ছে সেটা সামিয়ার ছোট্ট মস্তিষ্কে ঢুকতে পারতেছে না। শিহাব সামিয়াকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো ম্যাম, চুপ হয়ে গেলেন কেন? আসলে ম্যাম, আমি বাবা মায়ের কোনো শাসন না পাওয়ায় আস্তে আস্তে খারাপ পথে অগ্রসর হতে থাকি। কিন্তু সেদিন আপনার সাথে খারাপ বিহেভ করার পর আমি ভাবতে থাকি আমি আসলে অনেক খারাপ, খারাপ পথে চলে গিয়েছি। আর এই খারাপ হওয়ার পেছনের কারণ হলো খারাপ অসৎ বন্ধু। তারপর আমি আব্বুকে বলে লন্ডনে চলে যাই। সেখান থেকে 2 দিন আগে দেশে এসেছি। এখন যদি আবার খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যাই তাহলে আমার লাইফটা শেষ। এই জন্য আমি ভালো কিছু ফ্রেন্ড গঠন করতে চাচ্ছি। এখন আপনি যদি হতেন। শিহাবের কথা শুনে সামিয়া ভাবতেছে সে তো খারাপ কথা বলেনি, আর তাছাড়া ভালোভাবে বাঁচতে হলে ভালো বন্ধুর প্রয়োজন। সামিয়া শিহাবকে বলল, হ্যাঁ, আমরা বন্ধু হতে পারি। শিহাবের কথা শেষ হতেই শিহাব একটা মুচকি হাসি দিয়ে সামিয়ার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার জন্য। সামিয়া কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো, কিন্তু সে শিহাবের মান সম্মানের কথা ভেবে হাত মেলালো। এরপরে সামিয়া আর শিহাব রেস্টুরেন্ট থেকে বসে থেকে কথা বলতে লাগলো। আমি দ্রুত ড্রাইভ করে রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করে রেস্টুরেন্টে ঢুকে দেখি সামিয়া আর শিহাব কোনার একটা টেবিলে বসে গল্প করতেছে। আমি আর তাদের সামনে না যেয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। বারবার সামিয়ার সঙ্গে শিহাবের বসে থাকার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেছে। অনেকক্ষণ যাবৎ ভেজার পর কাপড় কোনোমতে চেঞ্জ করে বেডের উপর শুয়ে পড়লাম। একটু পরে সামিয়া আসলো, বুঝতে পারলাম সে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে আমার কাছে আসলো, বাট আমি দুই চোখের উপর হাত তুলে শুয়ে আছি। আমাকে এভাবে দেখে সামিয়া কিছুটা অবাক হলো, কেননা সামিয়া আসার পরে দুজনে একসঙ্গে গল্প করতাম, সামিয়াকে তুলে খাইয়ে দিতাম। কিন্তু আজকে তার ব্যতিক্রম। সামিয়া আমার পাশে এসে বসলো। এরপরে আমাকে বলল, শাহিদ, তোমার কি হয়েছে? অসুস্থ নাকি? আমি কিছু বললাম না, কথা বলার মুড আমার এখন নেই। সামিয়া আমার কপালে হাত দিয়ে বলল, কি, জ্বর নাই তো? শরীর খারাপ করতেছে কি তোমার? আমি চোখের ওপর থেকে হাতটা সরিয়ে বললাম, কিছু হয়নি, চলো নাস্তা করবে। ঠিক আছে, চলো। এরপরে সামিয়ার সাথে নাস্তা করে আবার রুমে আসলাম। রুমে এসে চুপচাপ বসে আছি। সামিয়াও আসলাম। সামিয়া আমার এই অবস্থা মেনে নিতে পারলো না। সামিয়া আমার সামনে এসে আমার হাত ধরে বলল, শাহিদ, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তুমি আমার সাথে এমন বিহেভ করতেছো কেন? আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। পকেট থেকে ফোনটা বের করে ফটোগুলো সামিয়াকে দেখিয়ে বললাম, এই ফটোগুলো কি সত্যি? আমার কথা শুনে সামিয়া কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি হলো বলো? সামিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ, সত্যি। কিন্তু বিশ্বাস করো, সে আমার কাছে এসে সেদিনের জন্য মাপ চেয়েছে। আমিও তাকে মাফ করে দিই। এরপরেও সে আমাকে কফি খাওয়ার জন্য জোর করে। আমিও রাজি হয়ে গেলাম। বিশ্বাস করো, এছাড়া কিচ্ছু না। কথাগুলো বলে সামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি হাত বুলিয়ে দিতে লাগলাম। সামিয়া কিছুক্ষণ পর আমাকে বলল, প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, মাপ চাওয়ার কি আছে, তুমি শিহাবের সাথে বেশি কথা বলবে না, ঠিক আছে? হুম। চলো সাদে যাই। এরপরে সামিয়াকে নিয়ে সাদে আসলাম। সামিয়াকে তেমন কিছু বললাম না, তবুও শিহাবের কথাগুলো বারবার মনে হচ্ছে। যার জন্য তুই আজ আমাকে মারলি তাকে তো জীবন থেকে কেড়ে নেবো আমি। কথাগুলো ভাবতেই বুকের ভেতর কেমন যেন ব্যথা অনুভব করলাম। হয়তোবা সামিয়াকে হারানোর ভয়টা মনটা গ্রাস করেছে। সামিয়া আর আমি সাদে আসলাম। সাদে আসার পর আমি দোলনায় বসতেই সামিয়া আমার কোলের উপর মাথা রেখে পা দুটি ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। আজ কেন যেন কথা বলতেও ভালো লাগছে না। আকাশের দিকে তাকিয়ে তারাদের মিটিমিটি রূপ দেখতেছি। মাঝে মাঝে আকাশের সাথে লুকোচুরি খেলতেছে। চাঁদের উপরেও আজকে কেমন যেন মেঘের প্রলেপ পড়েছে। সামিয়া হাত দিয়ে আমার মুখটা তার দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রেখে বলল, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন?
বিকেলের বিষয়টা নিয়ে এত ভাবতেছো? ভুল করেছি, আমাকে মারো, বকা দাও, তবু তুমি এমনভাবে থেকো না। সামিয়ার কপালে একটা চুমু দিয়ে বললাম, না রে পাগলি, এমনিতেই শরীরটা একটু খারাপ লাগতেছে। সামিয়া আমার কথা শুনে আমার কোল থেকে মাথাটা তুলে দাঁড়িয়ে যেয়ে বলল, নিচে চলো, এখানে আর থাকতে মন চাইছে না। তোমাকে কফি বানিয়ে দিচ্ছি, খাবে চলো। নিচে আসলাম। আমি সোফায় বসে থেকে টিভি দেখতেছি আর সামিয়া আমার জন্য কফি বানাতে গেল। সামিয়াকে সত্যটা বললাম না, কারণ আমি চাই না আমাদের সম্পর্কে সন্দেহের বীজ বপন হোক। আমি যদি বিষয়টা তাকে কড়াভাবে বলি বা বারবার জিজ্ঞাসা করি, তাহলে তার কাছে বিষয়টি অন্যরকম মনে হবে। একটু পর সামিয়া কফি নিয়ে এলো। দুজনে কফি খাওয়ার পর ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি অফিসে আসলাম আর সামিয়া থানায় গেল। অফিস করে বাসে এসে দেখি সামিয়া এখনো আসেনি। সামিয়া আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, দেরি হলো কেন? সামিয়া আমার কথার কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি কিছুটা অবাক হলাম। একটু পরেই মনে হলো সে হয়তোবা কোনো প্রেশারে আছে, এই জন্যই কথা বলছে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সামিয়া আসেনি, মানে থানায় চলে গেছে। আমিও আমার অফিসে চলে আসলাম। এইভাবে কেটে গেল আরো কয়েকদিন। মাঝে মাঝে সামিয়া আর শিহাব বসে থেকে কফি খাই, গল্প করতাম। কিন্তু আমি সামিয়াকে এই বিষয়ে বললে সে আমাকে বলে সে তো তার সাথে গল্প করতেছে, আর তো কিছু না। আমি ওর কিছু বলি না। আজকে অফিসে একটা মিটিং আছে, যেটা একটা রেস্টুরেন্টে হওয়ার কথা। আমি লাঞ্চ টাইমে গাড়ি নিয়ে বের হলাম সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যে একটা রিক্সায় নজর পড়ল। রিক্সায় ছিল সামিয়া আর শিহাব। এটা দেখার পর সামিয়ার প্রতি আমার প্রচুর পরিমাণে রাগ উঠল। নিষেধ করা সত্ত্বেও কেন সে শিহাবের সঙ্গে ঘোরাফেরা করবে? আমিও তাদের পিছু নিলাম। কিছুটা দূরত্ব বজায় রেখেই আমি তাদের পিছে পিছে যাচ্ছি, কেননা সামিয়া আমার গাড়ি দেখলে চিনতে পারবে। কিছু দূর যাওয়ার পরে দেখি তারা দুজন রিক্সা থেকে নেমে একটা পরিত্যক্ত অবস্থায় বাসায় ঢুকতেছে। সামিয়া আর শিহাবকে দেখে দুজন লোক মুচকি হেসে সামিয়া আর শিহাবের সঙ্গে হাত মেলালো। তবে সামিয়া এখনো সাধারণ ড্রেস পরেই আছে, মানে একটা শাড়ি পরে আছে। সামিয়া আর শিহাব ঢুকে যাওয়ার পর লোকগুলো দরজা লাগিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেল। এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। রাগে হাতের শিরাগুলো ফুলে উঠতে শুরু করলো। আমি সেখান থেকেই বাসায় চলে আসলাম আর ম্যানেজারকে ফোন দিয়ে মিটিং ক্যান্সেল করে দিতে বললাম। বাসায় এসে বেডে শুয়ে পড়লাম। বিকেলবেলা সামিয়া বাসায় আসলো। আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, আজকে লাস্ট টাইমে কোথায় ছিলে? সামিয়া আমার কথা চমকে উঠল। মনে হচ্ছে আমার জানার কথা না। সামিয়া নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সেটা না হয় অজানাই থাক। বলতে পারো এটা তোমার জন্য একটা সারপ্রাইজ। তবে আর কয়েকটা দিন পরে আরও একটা সারপ্রাইজ পাবে, সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। সামিয়া আসলে কি বোঝাতে চাচ্ছে? সে কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছে? সকালে অফিসে চলে গেলাম। সামিয়া আজকেও আমার আগে চলে গেছে। আর যাওয়ার সময় সে বলে গেল যে আজকে নাকি তার আসতে দেরি হবে, কি যেন একটা কাজ আছে। অফিসে এসে কাজ করতেছি। লাঞ্চ টাইমের কয়েক মিনিট আগে ইমেইলে কয়েকটা ভিডিও আর একটা ফটো আসলো। ভিডিওটা কয়েক মিনিট প্লে হওয়ার সাথে সাথেই মোবাইলটা হাত থেকে পড়ে গেল। আর মনে হচ্ছে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। কি দেখলাম আমি এটা? আমার স্বামী আমাকে এভাবে ঠকাবে তা আমি ভাবতেই পারিনি। এটাই ছিল স্বামীর দেওয়া সারপ্রাইজ। মোবাইলটা হাত থেকে নিয়ে বাসায় চলে আসলাম। ভিডিওটা ছিল সামিয়া আর শিহাবের কিছু ঘনিষ্ঠ সময়ের, যেখানে সামিয়া শিহাবের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়েছে। বাসায় এসে আম্মু আব্বু আর সামিয়ার বাবা মাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাসায় আসতে বললাম। তারা কিছু জানতে চাইলে বললাম এখানে আসলেই বুঝতে পারবে। বিকেলেই আব্বু আম্মু আর সামিয়ার মা বাবা আসলো। তাদেরকে ভিডিও আর ফটোগুলো দেখালাম। দেখার সাথে সাথে সামিয়ার আম্মু সোফায় বসে পড়ল আর আমার বাবা মা বাকরুদ্ধ হয়ে গেল। তারাও হয়তো কখনো ভাবতে পারেনি সামিয়া এমন করবে। সন্ধ্যার দিকে সামিয়া বাসায় আসলো। আমরা সকলেই সোফায় বসে আছি। সামিয়া তার বাবা মাকে দেখে বেশ অবাক হলো, কারণ তার বাবা মা আসবে সেটা সে জানে না। সামিয়া তার আম্মুর কাছে যে বলল, আম্মু, তুমি কখন আসলে? সামিয়ার আম্মু সামিয়াকে ঠাস ঠাস করে দুইটা চড় মারল। চড়টা খুব জোরে মারায় সামিয়া তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। সামিয়া হতভম্ব হয়ে গেল। উঠে তার মাকে জিজ্ঞাসা করলো, আম্মু, তুমি আমাকে মারলে কেন? আমি কি করেছি? সামিয়ার আম্মু সোফার উপর থাকা ফটোগুলো সামিয়ার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, দেখ তুই কি করেছিস। ছি, আমার ভাবতেও খারাপ লাগতেছে, তুই আমাদের মেয়ে। সামিয়া ফটোগুলো হাতে নিয়ে দেখে দুই কদম পেছনে এগিয়ে যেয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো আম্মু, আমি এসবে
কিচ্ছু করিনি। খবরদার, তুই আমাকে আম্মু বলে ডাকবি না। সামিয়া কান্না করতে করতে তার আব্বুকে বলল, আব্বু, বিশ্বাস করো, আমি এসব করিনি। ছি সামিয়া, এটা ছিল তোমার মনে? যে ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তাকেই তুমি ঠকালে? আমরা মনে করতাম তুমি আমাদের গর্ব, কিন্তু তুমি আজ বাইরে এসে এই সব করে বেড়াচ্ছ। আমি আর কোনোদিন তোমার ওই পাপে মুখটা দেখতে চাই না। আর হ্যাঁ, তোমার আম্মু ঠিকই বলেছে, আজ থেকে আমাদের কোনো মেয়ে নেই। যেটা ছিল সেটা আমাদের কাছে মৃত। সামিয়া দৌড়ে এসে আমার হাত ধরে বলল, প্লিজ শাহিদ, তুমি তো বিশ্বাস করো আমাকে। আমি জানি আব্বু আম্মু মিথ্যা বলতেছে। প্লিজ তুমি তাদেরকে বোঝাও না। সামিয়ার থেকেই আমার হাত ছাড়িয়ে নিয়ে কোনো কথা না বলেই সজোরে একটা চড় মারলাম। কি বিশ্বাস করবো তোর কথাগুলো? তাহলে কি ফটোগুলো আর ভিডিওগুলো মিথ্যা? তোকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তোর সেটা পছন্দ হলো না। তুই পরপুরুষের সঙ্গে অশ্লীল কর্মে লিপ্ত হয়ে গেলি। এটাই ছিল তোর সারপ্রাইজ? আসলে একটা কথা জানিস কি, কুকুরের লেজ কখনো সোজা হয় না। কুকুরের লেজে যদি তেল মধু ঘি মাখিয়েও দিস তবুও সোজা হয় না। সেই রকম তুই। তো সবকিছু ভুলে যাই তোকে আবার এই বুকে জড়িয়ে নিয়েছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসার শেষে এই কি প্রতিদান দিলি? আচ্ছা, তুই কি বলতে পারবি আমার ভালোবাসার মধ্যে এমন কি ভুল ছিল যার জন্য আজকে আমার বুকে এই দহন চালিয়ে দিলি? এসব বলে আর কোনো লাভ নেই। তুই এখন আমার বাড়ি থেকে চলে যা। চাই না তোকে আর আমি, চাই না তোর মতন বাপের মুখ দেখতে। সামিয়া আমার কথাগুলো শুনে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ শাহিদ, আমার কথা শোনো। এসব মিথ্যা, আমি এসব কিচ্ছু করিনি। কি শুনতে পাবো? আমি আর কথা শুনতে চাই না, আর চাই না কোনো পাপের মুখের দিকে তাকাতে। তবুও সামিয়া পা ধরে কান্না করতে করতে বলল, শাহিদ, তুমি আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাব বলো? প্লিজ শাহিদ, তুমি আমাকে এরকম সাজা দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি সামিয়ার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। কেন? আমি ছাড়া কি তোমার কেউ নেই? যাদের সঙ্গে বেড শেয়ার করেছিলি তাদের কাছে যাবি? সামিয়া মাথা হেলে কান্না করেই যাচ্ছে। আমি ধমক দিয়ে বললাম, কি হলো? কথা কানা যাচ্ছে না? তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। এই মুহূর্তে চলে গেলেই খুশি হব। সামিয়া আমার মুখের দিকে তাকিয়ে চোখের কোণে পানি নিয়ে এসে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি চলে গেলেই তো ভালো থাকবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। একটা কথা জেনে রেখো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু সেটা তুমি দেখলে না। দেখলে শুধু আমার নামে থাক, আর বললাম না। সারপ্রাইজ যেটা দিতে চেয়েছিলাম সেটা দেওয়া হলো না, হয়তো বা আর দেওয়া হবে না। ভালো থেকো, শরীরের যত্ন নিও, আর আব্বু আম্মুকে দেখে রেখো। আর পারলে একটা ভালো পবিত্র মেয়ে দেখে বিয়ে করে নিও। এরপর সামিয়া আমার আম্মুর কাছে যেতেই আম্মু বলল, আব্বু আম্মু, সরি, আমি তো আর আপনাদের মেয়ে না। শুনুন, আমার জন্য আপনার মান সম্মান নষ্ট হয়েছে। এই জন্য আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। এরপর সামিয়া আমার আম্মুর কাছে যেতেই আম্মু বলল, মারে, তুই এই কাজটা কিভাবে করলি? তোকে তো আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম। সামিয়া মাটির দিকে তাকিয়ে বলল, আমি জানি আমি খারাপ, অপবিত্র, আর আমি আসতেও চাই না আপনাদের কাছে এই পাপী মুখ নিয়ে। কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, প্লিজ আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন। কথা দিচ্ছি, কালকে সকালে এই পাপী মেয়ের মুখ কাউকে না দেখিয়ে চলে যাব। সামিয়া মনে মনে বলল, যার সঙ্গে 1 বছর থেকে চলাফেরা করা সে যদি আমাকে চিনতে না পারে, তাহলে আপনারা তো দূরে থেকে আমাকে কি করে চিনবেন না? এর থেকে আমি আপনাদের দূরে থাকি। আব্বু আম্মুকে কিছু না বলতে দিয়ে আমি বললাম, কোনো ছলনাময়ীকে চোখের সামনে দেখতে চাই না। সামিয়া আর কিছু না বলেই চোখের পানি মুছতে মুছতেই বাসা থেকে বের হয়ে গেল। আমি রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বালিশ মুখে গুজে কান্না করতে শুরু করলাম। কেন হয় আমার ভাগ্যে এসব? সামিয়া, আমি তো সব ভুলেই তোমাকে আপন করে নিয়েছিলাম, কিন্তু তুমি কেন আবার আমার সাজানো গোছানো স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে চলে গেলে? সামিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মনে হচ্ছে আর বুকের ভেতরে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। সকালে বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। সারা রাত একটুও ঘুম হয়নি। রাতে
আম্মু খাওয়ার জন্য ডেকেছিল, কিন্তু আমার খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। কে যেন দরজায় টোকা দিচ্ছে। দরজা খুলে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দে। আমি যদি ফুফি আর আঙ্কেলকে তোদের কথা না বলতাম তাহলে তোদের বিয়েও হতো না, আর আজকে তোকে এই কষ্ট সহ্য করতে হতো না। আরে পাগলি, তোকে আগেও বলেছি, যা ভাগ্যে আছে সেটাই হবে। আর সবচেয়ে বড় কথা, যে কখনো ছিল না তাকে বেঁধে রাখা যাবে না। এটা ছিল তার মোহ। আবার সে যদি ভাগ্যে থাকে তাহলে আসবে। খুব কষ্ট করেই কথাগুলো বললাম। কথাগুলো বলার সময় চোখ দিয়ে পানি বের হতে লাগলো। তিশা চোখের আড়ালেই মুছে ফেললাম। ভাইয়া তুই এত ফ্রিভাবে কথা বলছিস কি করে? তোর কি তার জন্য একটুও কষ্ট হচ্ছে না? আমি তিশার কাছ থেকে সরে ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে বললাম, আরে কার জন্য কষ্ট হবে? এসব কষ্ট সহ্য করার অভ্যাস আছে। তবে এখন তাকে ভুলতে কষ্ট হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভাইয়া আমি বুঝতে পারতেছি তোর মনে অন্য কিছু চলতেছে। এমন কিছু করিস না যাতে আবার ফুপি আর আঙ্কেল কষ্ট পায়। আমি একটা মিথ্যা মুচকি হাসি হেসে বললাম, আরে না, তুই নিচে যা, আমার ভালো লাগছে না, আমি রেস্ট নিব। তিশা চলে যাওয়ার পর আমি আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকলাম। একটু পরে আম্মু একটা প্লেটে খাবার নিয়ে আসলো। না খেতে চেয়েও জোর করে খাইয়ে দিল। খাওয়ার সময় মনে পড়ে গেল সামিয়ার কথা। প্রতিদিনই আমার হাতে তুলে খেত। এই তো কয়েকদিন আগে ডিনার করার সময় আমার হাতে তুলে খাবে। আমাকে খাইয়ে দিতেই হবে, কি আর করার, খাইয়ে দিতে হচ্ছে। আর সে খাচ্ছিল, হঠাৎ করেই প্রশ্ন করলো, শাহিদ, তুমি কি আমাকে সারা জীবন এইভাবে তোমার হাত দিয়ে তুলে খাইয়ে দিবে তো? দিব না কেন? আমার 5টা নয়, 3টা নয়, আমার একটা মাত্র বউ। তাকে যদি খাইয়ে না দিই তাহলে কাকে দেব? সামিয়া আমার কথাই মুচকে হেসে বলল, হ্যাঁ, তোমার হাতে তুলে না খেলে আমার ভালোই লাগে না। কথাগুলো ভাবতেই চোখের কোণায় পানি এসে গেল। আম্মু তা দেখতে পেয়ে বলল, কি হয়েছে বাবা? কিছু না আম্মু। বাবা, যা হওয়ার তা হয়ে গেছে, এখন এইসব ভেবে নিজেকে কষ্ট কেন দিচ্ছিস? আমি নিজেকে আর না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে লাগলো। অতিবাহিত হয়ে গেল 4 দিন। 4 দিনে রুম থেকে কোথাও বের হয়নি। কোথাও ভালো লাগে না। বন্ধুদের সাথেও কথা বলিনি। তারা এখন ব্যস্ত হয়, আগের মতন আড্ডা দেওয়া হয় না। রুমে বসে আছি, তখন রাফি, সিয়াম আর মিমি আসলো। রাফি আমার কাছে এসে বলল, দোস্ত, তোদের মধ্যে কি হয়েছে বলবি? শুনলাম সামিয়া নাকি শিহাবের সঙ্গে। এরপরেই আমাকে বলল। আমি রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, হ্যাঁ রে। এরপরেই সবকিছু বলে দিলাম তাদেরকে। আমার কথা শুনে সিফাত বলল, তোর কথা ভুল হচ্ছে না তো? না রে দোস্ত, কয়েকদিন আগে আমি শিহাব আর সামিয়াকে পরিত্যক্ত একটি বাসায় যেতে দেখেছিলাম। তাছাড়া তারা প্রায় বসে থেকে গল্প করত, কফি খেত। বাট কখনো বুঝতে পারিনি যে সে আমাকে এত বড় ধোকা দিবে। দোস্ত প্লিজ ভেঙে পড়িস না, চল বাইরে থেকে ঘুরে আসি। না রে, আমি যাব না, তোরা যা। তা বললে শুনবো না। তুই আমাদের সঙ্গে কিছু সময় আড্ডা দে, তাহলে ভালো লাগবে। ওদের দুজনে জোড়াজোড়িতে গেলাম। আসলে এদের মতন বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি যাতে ভেঙে না পড়ি সেজন্য তারা তাদের কর্ম ফেলে রেখেই আমাকে সময় দিচ্ছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। যেখানেই যাই না কেন সেখানেই সামিয়া নামক প্রতারকের উপস্থিতি টের পাই। কেটে গেল 3টা বছর। এই 3টা বছর আমার কাছে মনে হয়েছিল 3 যুগ। এখনো সামিয়ার কথা মনে হলেই চোখ দিয়ে পানি পড়ে। খুবই ভালোবাসতাম, ভুলতে পারবো না তাকে, বাসতে পারবো না সেই জায়গায় অন্য কাউকে ভালো। আব্বু আম্মু, সাফিয়া আর আমি রাজশাহীতে থাকি। আব্বু তার জব থেকে অবসর গ্রহণ করেছেন। সামিয়ার আব্বু আম্মু মাঝে মাঝেই আমাদের বাসায় এসে বেরিয়ে যান। তারা আসতে চায় না, আর আসবে বা কোন মুখ নিয়ে, কিন্তু আমি তাদের জোর করে নিয়ে আসি। কেননা সামিয়া চলে যাওয়ার পর থেকেই সামিয়ার আম্মু খুবই অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছিলেন রোগীকে সবসময় হাসি খুশি রাখতে। এরপর থেকেই সামিয়ার আব্বু সামিয়ার আম্মুকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। একা একা কিভাবে একটা মানুষকে হাসি খুশি রাখবে? হাসি খুশি রাখলেও তো আর একাকিত্ব কাটবে না। তাছাড়া একটা রোগীর প্রয়োজন যথেষ্ট সেবা। বিভিন্ন দিক বিবেচনা করে আমি নিয়ে আসি আমার বাসায়। এখানেই কয়েক মাস থাকার পরে মোটামুটি সুস্থ হয়ে ওঠে। আবার চলে যাই নওগাঁয়। কয়েকদিন পর পর আসে। আর অবাক করার বিষয় হলো, একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি কলটা রিসিভ করতেই একটা বাচ্চা মেয়ে বলবে,
বাচ্চা মেয়েটির মুখে বাবাই বাবাই শুনে চমকে যায়। মনে হয় সে আমার খুবই পরিচিত। আমি দ্বিধায় পড়ে যাই, কে এই বাচ্চাটা, আর আমাকেই বা বাবাই বাবাই বলে ডাকতেছে। আমি বলি, হামো, আমি তোমার বাবাই না। এই কথা শোনার সাথে সাথেই কল কেটে দেয়। বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু প্রতিবারই বিভিন্ন নাম্বার থেকে। পরে কল দিলে সেই নাম্বারে আর কল ঢোকে না। অফিসে বসে থেকে কাজ করতেছি, লাঞ্চ টাইম হয়ে গেছে, বাট কয়েকটা ফাইল চেক করে উঠে নামাজ পড়ে লাঞ্চ করব। ফাইল চেক করতেছি, এমন সময় ফোন বেজে উঠল। হাতে দেখি অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। রেখে দিলাম। আবার ফোন দিল, আবার রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার দিল। এবার রেগে গেলাম। কাজের জন্য তাড়াহুড়ো করতেছি, বাট বারবার কল দিতেই আছে। রিসিভ করেই যেমনি বলবো আপনার, তখনই বাচ্চা মেয়েটি বলতেছে, বাচ্চাটির কথা শুনে আমার মুখ কিছুক্ষণের জন্য হা হয়ে গেল। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে গেল, না আম্মু, করিনি, তুমি করেছো। কিছুক্ষণ চুপ থেকে বলল, কথাটি শুনেই বুকের বাপাসটা ধরফর করতে লাগলো, আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মনে হচ্ছে বাচ্চাটা আমার কোনো আপনজন, কিন্তু কে হবে? আমি তো আর সামিয়া ছাড়া অন্য কাউকে বিয়ে করিনি। আর বাচ্চাটাই কি সামিয়ার? সামিয়া তো না, আর ভাবতে পারছি না। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সামিয়ার আম্মু আব্বু এসেছে। তাদের সঙ্গে কথা বলে রুমে এসে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। আর হ্যাঁ, সামিয়ার আব্বু আম্মু আমাদের বাসায় 2 দিন থাকবে। প্রতিবারই তারা 2 থেকে 3 দিন থেকে যায়। রাতে ডিনার করে সকলে বসে থেকে আড্ডা দিচ্ছে, এমন সময় সামিয়ার আব্বু বলল, বাবা, আর কতদিন একা একা থাকবে? ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। হ্যাঁ শাহিদ, বেয়াই কিন্তু ঠিক বলছেন। তুমি আর কতদিন অপেক্ষা করবে? যা হওয়ার তো হয়ে গেছে, এখন নতুন করে শুরু করো। তাছাড়া আমাদেরও তো নাতি নাতনির সাথে খেলাধুলা করার ইচ্ছা আছে। দেখো, আমি তোমাদের অনেক আগে থেকেই বলে আসতেছি, আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব নয়। আমি সামিয়ার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। তবুও কেন তোমরা বারবার একই কথা বলে যাচ্ছ? আর কারো কথা না শুনে রুমে এসে সামিয়ার ছবি বুকে নিয়ে কান্না করতে লাগলাম। কেন সামিয়া, তুমি আমাকে ঠকিয়ে ছেড়ে চলে গেলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তার বিনিময়ে তুমি আমাকে এইটাই প্রতিদান দিলে। দেখো, আজকে তোমার বাবা মাও আমাকে বিয়ে করতে বলছে, কিন্তু আমি কি করে তোমার জায়গায় অন্য কাউকে বসাবো? তুমি না হয় আমাকে ধোকা দিয়েছো, তোমার মনে আমাকে ছাড়া অন্য কাউকে স্থান দিয়েছো। আমি তো আর পারবো না এই মনটাই অন্য কাউকে স্থান দিতে। পরের দিন অফিসে বসে কাজ করতেছি, পিয়ন এসে বলল কে যেন আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি তাকে ভেতরে আসার অনুমতি দিলাম। একটু পরেই লোকটি ভিতরে আসলো, আর আমি মাথা নিচু করে কাজ করতেছি। মাথা তুলে লোকটাকে দেখেই বসে থেকে দাঁড়িয়ে গেলাম। লোকটি হলো শিহাব, যে আমার থেকে সামিয়াকে কেড়ে নিয়েছে আমার জীবন থেকে সুখ নামক বস্তুটাকে। চেয়ার থেকে উঠে তার সামনে যে শার্টের গলা চেপে ধরে বললাম, আবার কেন এসেছিস আমার সামনে? আমার থেকে আমার সামিয়াকে কেড়ে নিয়েছিস, তবুও তোর মন ভরেনি, আবার কেন এসেছিস? শিহাব আমার হাত ধরে কান্না করতে করতে বলল, প্লিজ শাহিদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাদের সংসারে অশান্তি সৃষ্টি করে দিয়েছি, যার ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। আমি অবাক হয়ে বললাম, মানে? শিহাব কান্না করেই যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে তার, সে এমন করতেছি বা কেন? আমি আবার বললাম, কি বোঝাতে চাচ্ছিস তুই? শিহাব কান্না থামিয়ে পেছন দিকে ঘুরে বলতে লাগলো, আসলে তোমার স্ত্রী সামিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আমাদের মাঝে সম্পর্ক নেই। সামিয়াকে প্রথম দেখাতে আমার মনের মধ্যে অন্যরকম ধারণা কাজ করে। এক কথায় তার শরীরের উপর আমার লোভ হয়। কয়েকদিন পর সে আমার নামে রেপ কেস লিখে নিশ্চিত করলেও শোনি। এটা রাগ ও তার শরীরের উপর লোভ আমাকে তার প্রতি হিংস্র করে তোলে। এরপর সামিয়াকে রেপ করার চেষ্টা করি, কিন্তু সেদিন তোমার জন্য ব্যর্থ হই। কয়েকদিন পর শুনলাম তোমার সাথে বিয়ে হয়েছে। সেদিন কলেজ থেকে তাকে ওই কথাগুলো বলেছিলাম, কিন্তু কথাগুলো শুনে সে আমাকে নানাভাবে অপমান করে। তারপর তুমি আমাকে মেরেছিলে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাদের সুখের সংসারে আমি অশান্তি সৃষ্টি করব, দুজনকে আমি আলাদা করব। কিন্তু এই সিদ্ধান্তটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। শিহাব কথাগুলো বলেই কান্না করতে লাগলো। শিহাবের ওপর আমার খুব রাগ উঠল। আমি যেন তাকে মারতে যাব, তখন সে আমার হাত ধরে বলল, প্লিজ, তুমি আমার কথাগুলো আগে শোনো। এরপর তুমি আমাকে যা শাস্তি দেবে তা আমি মেনে নেব, মাথা পেতে নেব। তোমাকে এই কথাগুলো বলার জন্য 2 বছর ধরে হন্য হন্য করে খুঁজতেছি। কারণ তোমাকে সত্যটা না জানালে আমি পৃথিবীর বুকে খুব বড় পাপী হয়ে বেঁচে থাকবো। বল। সেদিন আমাকে থানায় নিয়ে যাওয়া হয়।
আমার নামে জরিমানা করা হয়েছিল। সেগুলো পরিশোধ করে থানা থেকে বের হয়ে আসি আর ভাবতে থাকি কিভাবে আমি আমার প্রতিশোধ নেব। ঠিক 1 বছর পর থানায় যে তোমার স্ত্রী স্বামীর সাথে দেখা করে মাফ চাই, সেও মাফও করে দেয়। এরপরে তাকে বন্ধু হওয়ার অফার দেই। সে রাজি না হতে চাইলে তাকে ব্ল্যাকমেল আর মিথ্যে কথা বলে রাজি করাই আমি। আমার উদ্দেশ্য ছিল তোমার থেকে তোমার স্ত্রীকে আলাদা করা, কিন্তু তোমার স্ত্রী আমার চক্রান্তটা ধরতে পারেনি। তার সাথে গল্প করা, কফি খাওয়া প্রায় প্রতিদিনই হতো। আর এগুলো ফটো তুলে আমার লোক তোমাকে ইমেইলে পাঠিয়ে দিত। কিন্তু বিশ্বাস করো, তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি। তাহলে তোরা দুজনে পরিত্যক্ত অবস্থায় থাকা বাসায় গিয়েছিলি কেন? শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার স্ত্রী তোমাকে খুব ভালোবাসতো, আর সে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই বাসাটা কিনে তোমার নামে একটা হসপিটাল করতে চেয়েছিল, যেখানে সে গরিবদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করবে। আর বাসাটা দেখার জন্য সে আমাকে নিয়ে গিয়েছিল। তোমাকে নিয়ে যায়নি কারণ সে তোমাকে সারপ্রাইজ দিবে বলে। শিহাবের কথা শুনে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। স্বামী আমাকে এত ভালোবাসতো আর আমি দেখে সন্দেহ করলাম। ছি! পরক্ষণে মনে পড়ল ভিডিও আর ফটোগুলোর কথা, যেগুলো ছিল শিহাব আর সামিয়ার অন্তরঙ্গ মুহূর্তে। শিহাবকে বললাম, তাহলে ভিডিও আর ফটোগুলোর? সেগুলো ছিল এডিট করা। আমি চেয়েছিলাম ভিডিও আর ফটোগুলো তোমাকে দেখালে তুমি তাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দেবে, আর সে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসবে, কারণ এখানে আমি তার বেস্ট ফ্রেন্ড হয়েছিলাম। আর আমার কাছে আসলেই আমি তাকে বিয়ে করে নেব। এতে আমার প্রতিশোধ নেওয়া হবে, আবার তার দ্বারা আয়ও হবে। কিন্তু সেদিনের পর থেকে তাকে আর দেখতে পাইনি। তাকে বিয়ে করার কথা আব্বুকে বললে আব্বু আমার কাছে সামিয়ার সম্পর্কে সব বলে দেয়। আমি কি করেছিলাম তাও বলে দেয়, কারণ আমার বিশ্বাস ছিল আব্বু আমাকে কিছুই বলবে না। কিন্তু না, আব্বু সেদিন এসব শোনার পর আমাকে একটা চট দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বলে। আর আমাকে কুলাঙ্গার সন্তান পাপি আরও অনেক ভাষায় গালিগালাজ করে। সেখানে আমার সাথে আমার বন্ধু অর্ক আর মেহেদি ছিল। আমি তাদেরকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসি। তাদের সাথে আলোচনা করি কিভাবে আব্বুকে মেরে ফেলতে পারবো, কারণ তাকে মেরে না ফেললে আমি সাবিয়াকে বিয়ে করতে পারবো না। বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও আমি সুরেটি। সেদিন রাতে আম্মু নানু বাসায় যায়। সেদিন রাতেই আব্বুর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিই এবং রাতে বালিশ চাপা দিয়ে হত্যা করি। কথাগুলো বলে শিহাব পাশে থাকা চেয়ারে বসে পড়ে। আর শিহাবের প্রতি আমার যা রাগ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। শিহাব আবার বলতে শুরু করলো, আব্বুকে মারা ফলে আম্মু খুবই ভেঙে পড়ে। তবে আম্মু জানতো না যে আমি আব্বুকে হত্যা করি। আমার দুজন বন্ধু ছাড়া এই বিষয়ে কেউ জানতো না। আর এই দুই বন্ধু ছিল আমার শেয়ার পার্টনার। আমরা তিনজন মিলে ড্রাগসের ব্যবসা করতাম, যেটা কেউ জানতো না, এমনকি আমাদের বাবা মারা। দিন যায় আর আমার আম্মুর মৃত্যুর শোকে অসুস্থ হয়ে পড়ে। এইভাবেই কেটে যায় 1 বছর। আম্মু বিছানায় শুয়ে থাকতে থাকতে প্যারালাইজডে আক্রান্ত হয়ে যায়। আর কিছুদিন পরই আব্বুর একবার হার্ট অ্যাটাক হয়। ডক্টর বলেছেন এই অবস্থায় যদি রোগী আর একবার হার্ট অ্যাটাক করে তাহলে তাকে আর বাঁচানো যাবে না। আম্মুর কথা শুনতে পারতো, বুঝতে পারতো, কিন্তু বলতে পারতো না। আম্মু অসুস্থ থাকায় সবসময় আম্মুর পাশে থাকতাম, যার ফলে বন্ধুদের সাথে ব্যবসায় বেশি সময় দিতে পারতাম না। লাভের টাকা 3 ভাগের 1 ভাগ চাইলে তারা দুজন আমাকে দিতে অসম্মতি জানায়। আমি রেগে গিয়ে অর্ককে কয়েকটা চড় মারি। অর্কও রেগে আমাকে মারতে শুরু করে। এক পর্যায়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, আর সে আমার আম্মুকে আবার আব্বুর হত্যার কথা জানিয়ে দেয়। আম্মু কথাটা শুনতে সারার সাথে সাথেই হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি আমার কর্মের ফল পেয়েছি। যদি তোমাদেরকে আলাদা না করতাম, তোমাদের মধ্যে অশান্তি সৃষ্টি না করতাম, তাহলে আজকে আমি আমার পিতা মাতাকে হারিয়ে ফেলতাম না। আজ আমি অনাথ হতাম না। শায়দ তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেবো। তো তবু তবু আমাকে মন থেকে মাফ করে দাও, প্লিজ প্লিজ মাফ করে দাও আমায়। এ কথা বলেই শিহাব আমার পা জড়িয়ে ধরল। আমি শিহাবকে পা থেকে তুলে 2টা চড় মেরে কলার ধরে বললাম, কেন করেছিস তুই এসব? দেখ, আল্লাহ আজকে তোর শাস্তি নিয়ে যেতে দিয়েছেন, আর কোনোদিন যেন তোকে আমার সামনে না দেখি। আমি অফিস থেকে কোনো মতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আম্মু কিছুটা অবাক হয়ে গেলাম। আমার মাথায় হাত বুলে দিতে দিতে বলল, কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? আম্মুর পাশে সামিয়ার আম্মু বসেছিল। সামিয়ার আম্মু আমাকে বলল, শাহিদ, তোমার কি হয়েছে? আমি কান্না করতে করতে বললাম, আম্মু, সামিয়া সামিয়া কি হয়েছে? সামিয়া নির্দোষ। সামিয়ার কোনো দোষ ছিল না। সামিয়ার আম্মু আর আমার আম্মু। মানে? এরপরে শিয়াব আমাকে যা সবকিছু বলেছিল সবকিছু তাদেরকে বললাম। আমার কথা শুনেই সামিয়ার আম্মু সেন্সলেস হয়ে পড়ল। ডাক্তারকে ফোন দিলাম। একটু পর ডাক্তার আঙ্কেল চলে আসলো। চেক আপ করে বলল, হার্ট অ্যাটাক করেছেন, এখন থেকে খুব যত্নে রাখতে, আর কোনো বিষয়ে যেন কখনো চিন্তিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডাক্তার আঙ্কেল বাসা থেকে বের হওয়ার একটু পরেই আপু আর সামিয়ার আব্বু বাসায় আসলো।
সামের আব্বু সামের আম্মুকে সেন্সলেস অবস্থায় দেখে বলল, কি হয়েছে সুলতানার? আমি সামের আব্বুকে সেভাবে কথাগুলো বলি এবং তা শুনে সামের আম্মু সেন্সলেস হওয়ার কথা বললাম। সামের আব্বু সামিয়ার ব্যাপারে শোনার পর আমার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আব্বু কি বলে সান্ত্বনা দিবে সে তার ভাষা নেই। সবারই একটাই কথা, কেন আমরা সামিয়ার কাছ থেকে বিষয়টা একবারের জন্য শুনলাম না। আমি রুমে এসে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম সেদিনের কথা, যেদিন সামিয়া বলছিল, শাহিদ, তুমি আমাকে সব সময় তুলে খাওয়াবে তো? আমি বলেছিলাম হ্যাঁ খাওয়াবো। এরপর সে বলেছিল তোমার হাতে তুলে না খেলে আমার ভালোই লাগে না। জানি না সামিয়া এখন কেমন আছে। আমার একটা ভুলের জন্য আজকে আমাদের এই অবস্থা। এতদিন সব দোষ সামিয়াকে দিয়ে এসেছিলাম, তাকে সন্দেহ করেই ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এটাই ছিল আমার ভালোবাসা? যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাকেই কষ্ট দিলাম। সেই দিন যদি সামিয়ার একটা কথা শুনতাম তাহলে হয়তোবা এমন হতো না। নিজেকে নিজের প্রতি খারাপ লাগছে। সারা রাত চোখে দুইটি পাতা এক করতে পারিনি। মন চাচ্ছেই দৌড়ে সামিয়ার কাছে যেয়ে বলি, সামিয়া প্লিজ আমাকে মাফ করে দাও, আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি, প্লিজ মাফ করে দাও। কিন্তু সে আছে কোথায় সেটা তো আমার অজানা। না, বসে থাকলে চলবে না, আমাকে খুঁজে বের করতেই হবে। সকালে কোনো মতে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বের হলাম থানার উদ্দেশ্যে। সেখানে যে স্যামের সম্পর্কে কিছু জানতে পারি। থানায় পৌঁছে ওসিকে স্যামের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, স্যার, সামিয়া ম্যাম আজ থেকে 3 বছর আগে তার সকল কিছু জমা দিয়ে চলে গেছেন। কোথায় গেছে তা বলতে পারবেন কি? না স্যার, আমরা সেটা বলতে পারবো না। আর হ্যাঁ, তিনি যাওয়ার সময় তার ইউনিফর্ম জমা দিয়ে গেছিলেন। আমি থানায় দেরি না করে চলে গেলাম সেই পরিত্যক্ত অবস্থায় থাকা বাসাটায়। কোনোদিন সেদিকে যাওয়া হয়নি। বাসার কাছে যেয়ে দেখি একটি সাইনবোর্ডে ঝুলিয়ে রাখা আছে, এই জমির বর্তমান মালিক শাহিদ হাসান শাহী। এটা দেখে চোখ দুটো নোনা জলে ভিজিয়ে গেল। আমার খুশির জন্য সে এত কিছু করেছে। আমি পাশের একটা টং দোকানে যেই দোকানদারকে বললাম, মামা এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এটার মালিক কি এখানে এসেছিল? না মামা, কোনোদিন দেখিনি। শুনেছি বাসাটা হাসপাতাল বানাবে, যেটাতে গরিবদের চিকিৎসা করবে। কেন মামা, তোমার কেউ হয় নাকি? আমি দোকানদারকে কিছু না বলে গাড়ি নিয়ে বের হলাম সামিয়াকে খুঁজতে। কোথাও যদি একটাবার দেখা পেতাম। সারাদিন খোঁজাখুঁজি করে হতাশ হয়ে ফিরে আসলাম। পরের দিন আবার বের হলাম খুঁজতে। লোকজনকে সামিয়ার ফটো দেখাচ্ছি, কিন্তু কেউ বলতে পারছে না কোথায় আছে। সারাদিন সামিয়াকে খুঁজি আর রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজাই। সামিয়ার আব্বু আর আমার আব্বু মিলে সামিয়াকে খুঁজতেছে, কিন্তু কোথাও সামিয়ার মিল পাওয়া যাচ্ছে না। কেটে গেল 1 মাস। এই 1 মাসে সামিয়াকে পুরো রাজশাহী শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাওয়া যায়নি। সামিয়ার আম্মু সামিয়ার কথা ভেবে এখন বেশি অসুস্থ হয়ে পড়েছে। এভাবে কেটে যায় 1 বছর। আমি নিজেকেও ঘর বন্দি করে রেখেছি, কোথাও আর যেতে মন চায় না। সবসময় সামিয়ার ছবি বুকে নিয়ে কান্না করি। মাঝে মাঝে কোলবালিশকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলি, এটাই আমার সামিয়া। কথা বলি, সামিয়া তুমি এতদিন কোথায় ছিলে জানো? তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু আমার সামিয়া নামক কোলবালিশটি কোনো কথা বলে না। আব্বু আম্মু আমার এই অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। বন্ধুরা বাসায় এসে আমাকে দেখে যায়। তারা আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছে। আমার চুলগুলো বড় হয়ে গেছে। নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেওয়ার কথাই ভুলে গিয়েছি। দেহের ওজন আগের থেকে কমে গেছে, কেমন যেন চিকনা চিকনা লাগে। রাতের অন্ধকারে বসে থেকে ফোনটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেছি। কয়েকদিন পর আজকে আবার ফোনটা হাতে নিলাম। কয়েক পার্সেন্ট চার্জ আছে। ওয়ালপেপারে আজ থেকে 4 বছর আগের তোলা সামিয়ার একটা ফটো সেভ করে রাখা আছে, যেখানে সামিয়া কাশফুলের পাশে দাঁড়িয়ে থেকে ফুলের কোমল ছোঁয়া নিচ্ছে। ছবিটা তুলেছিলাম পদ্মার চরে। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফোনটা বেজে উঠল, দেখি অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করতেই একটা ছোট্ট বাচ্চা কান্না করতে করতে বলল, কথাটা শুনে কলেজাটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আজ 1 বছর পরে আবার সেই ছোট্ট বাচ্চাটি আমাকে ফোন দিয়েছে। এখনো তার কথাগুলো আগের মতোই আছে। কথাগুলোর মাধ্যমে বুঝতে পারলাম এই সেই ছোট্ট বাচ্চা। কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আমি তো বাচ্চাটাকে চিনি না। কোথায় তার বাসা, কে তার মামনি, আর আমি বা তার অসুস্থ মামনিকে কি করব? আমি তাকে বললাম, আম্মু তোমার মামনির নাম কি? আমার কথা শেষ হতেই ফোনটা কেটে দিল। আমি ফোন দেব, কিন্তু ফোনে কোনো ব্যালেন্স নেই। ইমার্জেন্সি নিয়ে ফোন দিলাম, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। আম্মু আমার পাশে এসে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা তুই আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছিস? আমি অবাক হয়ে বললাম,
কই আম্মু, আমি কেন তোমাদের কষ্ট দিতে যাব? আর কোথায় তোমাদের কষ্ট দিচ্ছি? বাবা, তুই যে 1 বছর আগে ধরে নিজেকে রুম বন্ধ করে রেখে কষ্ট দিচ্ছিস, এতে কি আমরা কষ্ট পাচ্ছি না? তুই এখন নিয়মিত খাওয়া দাওয়া করিস না, এতে কি আমরা কষ্ট পাচ্ছি না? শোন বাবা, আমরা তোর বাবা মা। কোনো সন্তান যদি ভালো না থাকে তাহলে বাবা মা কি করে ভালো থাকবে বল? আমরা তো সামিয়াকে কম খুঁজিনি, বা তুইও তোর কম খুঁজিসনি। কোথাও পেয়েছিস কি? যা হওয়ার তা হয়ে গেছে, এটা নিয়ে এখন পড়ে থাকলে চলবে কি? এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন আমাদের রেস্ট নেওয়ার সময়, কিন্তু দিন দিন আমাদের কষ্টটা বেড়েই যাচ্ছে। আমরাও তো চাই জীবনের শেষ মুহূর্তটা একটু হাসি খুশি ভাবেই কাটাতে। প্রত্যেক বাবা মাই চায় শেষ মুহূর্ত তাদের সন্তানদেরকে হাসি খুশি দেখতে। প্লিজ বাবা, তুই আগের জীবনে ফিরে আয়, সব কিছু আবার নতুন করে শুরু কর। আমরা আর তোর এই অবস্থা মেনে নিতে পারতাছি না। আজ যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা কি দিয়ে বাঁচবো? আসলে তো আম্মু ঠিক কথা বলেছে। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে হাসি খুশি দেখতে। প্রত্যেক বাবা মাই তো চাই তার জীবনের শেষ সময়টা হাসি খুশি ভাবে কাটাতে। আর তাদেরকে হাসি খুশি রাখার দায়িত্ব হলো প্রত্যেক সন্তানদের। আজকে কেন তারা এত কষ্ট করবে? জীবনের শেষ সময়ে এসে দুঃখ কষ্টেই কেন জীবনের সঙ্গী হবে তাদের? তারাও তো আমাদের জন্য কম সংগ্রাম করেনি। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে অর্থ উপার্জনের রাস্তায়, যেখানে অতিবাহিত হয়েছে তাদের লাইফ সার্কেলের মিনিমাম 75% সময়। শেষ সময়েও যদি কষ্ট করতে হয় তাহলে তো আমাদের মতন সন্তানের কোনো প্রয়োজন নেই তাদের। আম্মু কান্না করেই যাচ্ছে। আমি আম্মুর চোখের পানি মুছে দিয়ে বললাম, আম্মু, আমি এখন থেকে আগের মতন হয়ে যাব। তোমাদেরকে আর কষ্ট দিব না। এখন ডাইনিং টেবিলে যেয়ে 1 প্লেট ভাত নাও। তোমার হাতে অনেকদিন ধরে তুলে খাওয়া হয়নি। আম্মু আমার কথা শুনে একটু হেসে কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে বাবা, আয়। আম্মু যাওয়ার পর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। আম্মু আমার কথা শুনে কত খুশি হয়েছে। প্রত্যেক বাবা মাই তার সন্তানের মঙ্গল চায়। সামিয়ার কথা মনে হতেই আবার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমিও তো সামিয়াকে ভালোবাসি। একটা ভুলের জন্য আজকে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে তাকে পাবো। ফ্রেশ হয়ে নিতে চলে আসলাম। আব্বু আর সাফিয়া বসে থেকে খাওয়া দাওয়া করতেছে, আর আম্মু টেবিলে ভাত নিয়ে বসে আছে। কতদিন পরে আজকে সবার সাথে ডিনার করব। এতদিন নিজের রুমেই খাওয়া দাওয়া করতাম। আম্মু আমার জন্য খাবার দিয়ে আসতো, আমি খেতাম। আম্মু খাইয়ে দিতে চাইলে আমি নিষেধ করতাম। আর সাফিয়া তো প্রতিদিন আমার কাছে এসে বায়না ধরতো আমি যেন সকালে তাদের সাথে বসে খাওয়া দাওয়া করি। কিন্তু তার বায়না আমার মনের মধ্যে লুকিয়ে থাকা জেদটাকে হার মানাতে পারেনি। আমি আমার সঙ্গী করে নিয়েছিলাম একাকিত্বকে। একাকী থাকতে খুব ভালো লাগতো। একাই বসে থেকে গল্প করতাম সামিয়ার ছবিগুলোর সাথে আর সামিয়া নামক কোলবলিষ্ঠের সাথে। আব্বু আমাকে দেখে বলল, কি ব্যাপার, আমি কিছু ভুল দেখতেছি না তো? আমি আম্মুর পাশে বসতে বসতে বললাম, ভুল দেখবে কেন? সাফিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে খাবার প্লেট রেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি এখন থেকে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে। হুম। ওহ, তাহলে কত মজা হবে জানো? কতদিন তোমার সাথে বসে থেকে ডিনার করিনি। এখন থেকে একসাথে ডিনার করব। এবার খুশি? হ্যাঁ। আম্মু আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে বললাম, আব্বু, কালকে থেকে আমি অফিসে যাব। তুমি এমডি সাহেবকে বলে দিও। তুমি দীর্ঘদিন ধরে নিজেকে একাকিত্বের মধ্যে রেখেছিলে। এখন অফিসে না যেয়ে কয়েকদিন বন্ধুদের সাথে সময় কাটাও, নাইলে বোরিং ফিল করবে। আমি কাল থেকেই অফিসে জয়েন করব, এটাই ফাইনাল। ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে সেলুনে গেলাম। সেলুনে যেই চুলগুলো কাটালাম। বাসায় এসে গোসল করে অফিসে চলে গেলাম। তবে সাধারণভাবেই গেলাম। নিজেকে গোছানোর মতন আর সময় নেই। তাছাড়া এসবের প্রতি ভক্তি উঠে গেছে। মনের মানুষটা যদি বাঁচে থাকতো তাহলে হয়তো মনে কিছুটা রস জন্মতো। অফিসে যাওয়ার পর সবাই আমাকে স্বাগতম জানালো। অনেকদিন পর আজকে অফিসে আসলাম। সকলের সাথে কথা বলে আমি আমার কেবিনে চলে আসলাম। একটু পরে আমার পিএ নেহা এসে বলল, স্যার, আপনাকে আজ কতদিন পরে দেখছি। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। অফিসটা এখন খুব ভালোভাবেই চলবে। অফিসে কিছুক্ষণ কাজ করে বাসায় চলে আসলাম। প্রথম দিন আজকে ভালো লাগতেছে না। পরের দিন আবার অফিসে গেলাম।
নেহা মেয়েটি যথেষ্ট ভদ্র এবং মিশুকে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা আর ছোট ভাই নিয়ে তার সংসার। তার বাবা একটা ব্যাংকে জব করতেন, এখন অবসরে আছেন। দেখতেও খুব সুন্দর, কিন্তু কোনোদিন রূপের বড়াই করেনি। আমার সঙ্গে একেবারেই ফ্রি। আমি তাকে বোনের মতোই দেখি। 2 বছর আগে লেখাপড়া শেষ করে আমার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেয়। ভাগ্যক্রমে টিকেও যায়। তার কাছে মুগ্ধ হয়ে আমি তাকে আমার বিয়ে বানিয়ে দিই। এখন সে ভালো স্যালারি পায়। কেবিনে বসে থেকে ল্যাপটপ অন করতে নেহা আমার রুমে আসলো। নেহা বলল, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আর তোকে কতবার বলবো আমাকে স্যার না ভাইয়া বলে রাখবি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার অবস্থাও ভালো। বিয়ে করবি নাকি আমি তোর জন্য ছেলে দেখা শুরু করব? আন্টি তো আমাকে বলতেছে ছেলে দেখার জন্য। বাদ দিন এসব, আগে বলুন ভাবির কি খবর, মানে ভাবির সন্ধান পেয়েছেন? না, অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। সরি ভাইয়া, আমি মনে হয় কথাটা বলে আপনাকে কষ্ট দিলাম। না, সমস্যা নেই। অফিস শেষ করে বাসায় আসলাম। কেটে গেল 1 সপ্তাহ। অফিসে যেতেই নেহা বলল, ভাইয়া, আমাদের কোম্পানির সাথে এফসি কোম্পানির একটা মিটিং আছে, আর মিটিংটা করার জন্য আমাদেরকে সিলেট যেতে হবে। কবে মিটিং? আগামীকাল বিকেল 3টায়। ঠিক আছে, তুই সব ফাইল রেডি করে রাখিস, সাথে তুইও রেডি থাকিস। ঠিক আছে। রাতে গাড়ি নিয়ে আমি আর নেহা বের হলাম সিলেটের উদ্দেশ্যে। সিলেটে পৌঁছে কোম্পানি থেকে যে হোটেল বুক করা হয়েছিল সেখানে গেলাম। বিকেল 3টায় মিটিংয়ের জন্য এফসি কোম্পানিতে গেলাম, যেখানে মিটিং হবে। আর মিটিংটা ছিল একটা প্রজেক্ট নিয়ে। ভালোভাবেই মিটিংটা শেষ হলো। আমাদের কোম্পানির পারফরমেন্স ভালো হয় প্রজেক্টটা আমাদের কোম্পানি পেয়েছে। আমি নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম। নেহা সিলেটের কিছুই দেখেনি। ঘোরাঘুরি করে হোটেলে চলে আসলাম। পরের দিন গেলাম জাফলং। সেখানে বেশ কিছু সময় কাটিয়ে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার দেখতে গেলাম। মাজার দেখার পরে হোটেলে চলে আসলাম। আগামীকাল সকালে রাজশাহীতে চলে যাব। রাতে রেস্টুরেন্ট থেকে ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে যাওয়ার সময় মনে হলো সিলেটের বিখ্যাত কমলালেবু আর সাতকড়া আচারের কথা। গাড়ি থেকে নেমে দোকান থেকে কমলালেবু আর সাতকড়ার আচার নিয়ে বাড়ির কাছে আসতে লক্ষ্য করলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে। বয়স আনুমানিক 3 বছর হবে। রাস্তার মাঝখান দিক দিয়ে দৌড়ে যাচ্ছে। মাঝ রাস্তায় তার খেলনার বেলুন উড়িয়ে গেছে। সেটা নেওয়ার জন্য বাচ্চাটি মাঝ রাস্তায় যাচ্ছে, আর সামনে থেকে একটা বাস হর্ন দিতে দিতে এগিয়ে আসতেছে। সেই বাচ্চাটির সেদিকে কোনো খেয়ালই নেই। বাচ্চাটিও কাছে চলে এসেছে। আমি হাতে থাকা কমলালেবু আর সাতকড়ার আচারের ব্যাগটা ফেলে দৌড়ে বাচ্চাটির কাছে গেলাম, আর বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে রাস্তার সাইডের দিকে লাফ দিলাম। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আমার বিপরীত সাইডে কারেন্টের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যায়। ঘটনাটি দ্রুত ঘটে যাওয়ায় ঘটনাস্থলে অনেক লোক জড়ো হয়ে যায়। আমি বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়াতেই বাচ্চাটি আমাকে বাবাই বাবাই বলতে শুরু করলো। আমি ছোট মেয়েটির মুখে বাবাই বাবাই ডাক শুনে আশ্চর্য হয়ে গেলাম, কারণ এই বাচ্চাটি হলো সেই বাচ্চা যে আমাকে ফোন দিয়ে কথা বলতো। একেবারে সেম কণ্ঠ। আর অবাক করার বিষয় হলো ছোট্ট মেয়েটি আমাকে চিনতে পারলো কি করে। আমাকে কি আগে কোথাও দেখেছে নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে না আমি এই বাচ্চাটিকে দেখেছি। তবে বাচ্চাটিকে কেমন যেন আপন আপন মনে হচ্ছে। মনে হচ্ছে এটা আমার রক্তের সম্পর্কের কেউ। চারিদিকে কি হয়ে যাচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি বাচ্চাটির দিকে তাকিয়ে এসব ভাবতেছি, আর বাচ্চাটি আমার দিকে তাকিয়ে আছে। পাশে থাকা একটা লোকের ডাকে আমি আমার ভাবনার জগৎ থেকে বের হলাম। ভাই, আপনার হাত থেকে রক্ত পড়তেছে। আমি লোকটির কথায় হাতের দিকে তাকাতেই দেখি কিছুটা লেগে গেছে। বাচ্চাটিকে কোল থেকে নিয়ে রাস্তার পাশে লাফ দেওয়ার সময় হয়তো এটা হয়েছে। বাচ্চাটি আমার হাতে রক্ত দেখে বলল, বাচ্চাটিকে যতই দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমাকে বাবাই বাবাই বলতেছে কেন? আমি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম, আম্মু তোমার নাম কি? নামটা শুনে বুকটা কেঁপে উঠল, কারণ আজ থেকে 4 বছর আগে আমি সামিয়াকে বলেছিলাম আমার মেয়ের নাম কি রাখবো জানো? কি রাখবি? ঈশ্বরজান ঐশী রাখবো। নামটা কেমন হবে? সামিয়া আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, খুব সুন্দর নাম, আমার পছন্দ হয়েছে। কথাটা ভাবতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ঐশী আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি আর মনের ভিতরে কোনো কথা চেপে না রেখে ঐশীকে বললাম, আম্মু তুমি আমাকে চিনো? আমাকে তুমি কোথায় দেখেছিলে? কিছুটা অবাক হয়ে বললাম, তোমার আম্মুর নাম কি?
ঐশীর কথা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল। আমার ছবি ওর আম্মুর মোবাইলে, আর ওর আম্মুর নাম সামিয়া। তাহলে কি আমার সামিয়া? পেছন থেকে কে যেন বলল। ঐশী, তুমি ঠিক আছো তো আম্মু? কণ্ঠটা কোনো মেয়ের, তবে কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগলো। পেছন ফিরে মেয়েটির দিকে তাকাতেই হাত পা অবশ হয়ে গেল। আমার বুকের বাঁ পাশটা ধড়ফড় করতে লাগলো। মেয়েটি হলো আমার সামিয়া, যাকে আমি বিনা দোষে বাসা থেকে বের করে দিয়েছি। সামিয়াও আমাকে এখানে দেখেই অবাক নয়নে তাকিয়ে আছে। আমিও তার দিকে তাকিয়ে আছি। দুজনেরই চোখের দুজনের প্রতি জমানো তৃষ্ণা মেটাতে ব্যস্ত। কতদিন পর দেখতেছি আমার প্রিয় মানুষটাকে। জানি না কত সময় ছিলাম আমরা। পাশে কি হয়ে যাচ্ছে তার খবরই নেই। ঐশীর কথায় দুজনের নীরবতা ভেঙে গেল। ঐশী আমার কোল থেকে নেমে সামিয়ার কাছে যেয়ে বলল, আমাকে দেখিয়ে দিয়ে। সামিয়া ঐশীর দিকে তাকালো, এরপর আমার দিকে একবার তাকিয়ে ঐশীকে নিয়ে জোরে জোরে ওর গাড়ির কাছে যেয়ে গাড়িতে উঠে গেল। আমি পেছন থেকে সামিয়া সামিয়া বলে ডাকতেছি, কিন্তু সে শুনতেছে না। এরপরে গাড়ি নিয়ে চলে গেল। আমি বোবার মতন সেখানে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পরে পাশে থাকা একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এই পুলিশ মেয়েটাকে, আর তার বাসা কোথায়? আর হ্যাঁ, সামিয়া পুলিশের ড্রেস পরে ছিল, তার গাড়িটাও ছিল পুলিশের, যেটা সরকার থেকে দেয়। ইনি হলেন আমার সিলেট সদর থানার এসআই। বাসা কোথায় সেটা বলতে পারবো না, কিন্তু আজ থেকে প্রায় 4 বছর ধরে এখানেই আছে। ধন্যবাদ ভাই। আমি গাড়ির কাছে যেয়ে গাড়িতে উঠে হোটেলে চলে গেলাম। হোটেলে যেয়ে নেহাকে বললাম, নেহা তুই ড্রাইভার আঙ্কেলের সাথে রাজশাহীতে চলে যা। নেহা অবাক হয়ে বলল, আপনি কোথায় যাবেন? আমার একটা কাজ আছে, জানি না কতদিন লাগবে সেটা শেষ হতে। তুই ভালোভাবে অফিসটা সামলাবি, আর কোনো প্রয়োজন হলে আমাকে জানাবি। ঠিক আছে। এরপরে নেহা আর ড্রাইভার আঙ্কেলকে পাঠিয়ে দিলাম রাজশাহীতে। আমি ফোন দিয়ে আব্বুকে দিয়ে বলে দিলাম যে আমি এখন যাব না, কারণ জানতে চাইলে বললাম একটা সিক্রেট মিশন আছে, আর সেটা কমপ্লিট হলেই চলে আসব। হোটেল থেকে বের হলাম সিলেট সদর থানাতে। সামিয়া ঐশীকে নিয়ে শপিং করতে গিয়েছিল, আর সেখানে তো এই অবস্থা। সামিয়া ঐশীকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রুমে ঢুকে বেডে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলাম। ঐশী তাকে ডেকে যাচ্ছে, সেদিকে কোনো খবর নেই। সামিয়া কান্না করতে করতে বলতেছে, কেন শাহিদ, কেন তুমি আবার আমার কাছে আসলে? আমি তো আমার মেয়েকে নিয়ে ভালোই আছি। থানায় পৌঁছে দেখি ওসি সাহেব বসে আছে। তাকে বললাম, আপনাদের এসআইয়ের নাম কি? মিসেস সামিয়া। বাট আপনি কে? আমি তার স্বামী। হোয়াট, কি বলতেছেন এসব? ঠিকই বলতেছি। আর আমার নাম শাহিদ হাসান শাহী। তার বাসার ঠিকানাটা দিন। এটা কেমন কথা স্যার? আপনার ওয়াইফের বাসার ঠিকানা আপনি জানেন না? একটা মিসবিহেভ হয়েছিল আমাদের মাঝে, তার থেকেই দুজনের বিচ্ছেদ। আসলে রাইটিং ভাবে কাগজে কলমে বিচ্ছেদ নয়। বুঝতে পেরেছি। ওসর থেকে সামিয়ার বাসার ঠিকানা নিয়ে একটা রিক্সা নিয়ে বের হলাম সামিয়ার বাসার উদ্দেশ্যে। বাসার সামনেই রিক্সা থেকে নামলাম। বাসার ভেতরে ঢুকে দেখি গার্ডেনে একটা ভদ্রলোক বসে আছেন। আমাকে দেখে বললেন, তুমি শাহিদ না? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ আমি শাহিদ, বাট আপনি আমাকে কি করে চিনলেন? সামিয়ার মুখে তোমার নাম শুনেছি, আর তার মোবাইলে তোমার ফটো দেখেছি। আপনি সামিয়াকে কোথায় পেয়েছিলেন, আর সামিয়া এখানেই কেন? সেটা অনেক কাহিনী। আজ থেকে 4 বছর আগে আমি রাজশাহীতে গিয়েছিলাম আমার ব্যবসার জন্য। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। পরের দিন অফিসে জরুরি মিটিং থাকায় সন্ধ্যায় রাজশাহী থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হই। গাড়িতে ওঠার সময় দেখি রাস্তার পাশে একটা মেয়ে মাথা হেলে কান্না করতেছে, আর মেয়েটা হলো আজকের সামিয়া। সামিয়ার কাছে যাই, এরপর তার কি হয়েছে সবকিছু তার থেকে শুনি। তাকে আমার বাসায় নিয়ে আসতে চাইলে প্রথমে না করে, পরে আমার মেয়ে হয়ে থাকার কথা বললে রাজি হয়ে যায়। এরপরে নিয়ে আসি তাকে এখানে। আর আমার কোনো সন্তান না থাকায় তাকে এই 4 বছর ধরে নিজের সন্তানের মতোই দেখেছি। আমি জানি তোমাদের মধ্যে কি হয়েছিল, তবে এখন সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করাই ভালো। একটা মেয়ের জন্য পরিবার থাকাটা খুবই প্রয়োজন। কিন্তু সে আমাকে ক্ষমা করবে কি? দেখো চেষ্টা করে। আমি লোকটির কাছ থেকে বাসার দরজায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই ঐশী এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, আমি কোলে নিয়ে বললাম, আম্মু এসেছি, তোমার আম্মুর কাছে চলো। ভেতরে ঢুকে দেখি সামিয়া সোফায় বসে কান্না করছে। আমাকে দেখে দাঁড়িয়ে যেয়ে বলল, কেন এসেছেন আপনি আমার কাছে? আমি সামিয়ার হাত ধরে বললাম, প্লিজ সামিয়া,
তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে না জেনেই কষ্ট দিয়েছি। সামিয়া আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার কারো প্রতি রাগ নেই, আর আমার মতো পাপির এর থেকে বেশি কষ্ট পাওয়া দরকার। প্লিজ সামিয়া, আমাকে মাফ করে দাও। চলো না নতুন করে সবকিছু শুরু করি। বললাম তো আমি মাফ করার কেউ না। আর কি বললেন? নতুন করে শুরু করতে? এটা তো একটা নতুন যোগ শোনালেন। আমার মতো পাপী মেয়ের সাথে আপনি কি করে শুরু করবেন? আমি এবার সামিয়ার হাত ধরে বললাম, প্লিজ সামিয়া। আমার কথা শেষ না হতেই সামিয়া পাশে থাকা একটা ফল কাটা চাকু হাতে নিয়ে বলল, আপনি যাবেন নাকি আমি এটা দিয়ে আপনার জীবন শেষ করে দিব? আপনার মুখ দেখতে ইচ্ছে করছে না। সামিয়ার কথা শুনে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। কাপা কাপা কণ্ঠে বললাম, যাচ্ছি, তবে একটা কথার উত্তর দিবে? কি? এই মেয়ে বাচ্চাটি কার? আমার কথা শুনে সামিয়া চমকে উঠল। কি বলবে ভেবে পাচ্ছে না। চুপ করে থাকতে দেখে বললাম, কি হলো বলো। এটা আপনার সন্তান। আমি অবাক হয়ে বললাম, মানে? আজ থেকে 4 বছর আগে আপনি যখন আমার মতো হতভাগী পাপিকে বাসা থেকে বের করে দিয়েছিলেন, তার আগের দিন আপনাকে আমি 2টা সারপ্রাইজের কথা বলেছিলাম। তার একটা হলো এই সন্তান, আমার গর্ভে আসার কথা। আপনাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলার কয়েকদিন আগেই আমার শরীরটা বেশ খারাপ হয়ে পড়ে, মাঝে মাঝেই বমি হতো। বুঝতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট, কিন্তু আপনাকে বলিনি আপনাকে সারপ্রাইজ দিব বলে। সেদিন সকালে আপনাকে বলেছিলাম আজকে আমার বাসায় ফিরতে দেরি হবে। দেরি হওয়ার কারণ আমি থানার টাইম শেষ করে প্রেগনেন্সির বিষয়টা টেস্ট করার জন্য হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে যাওয়ার পর ভালোভাবে প্রেগনেন্সি টেস্ট করি, আর রিপোর্ট ভালো আছে। রিপোর্ট নিয়ে বাসায় যাই, ভেবেছিলাম আপনি সারপ্রাইজ পেয়ে খুশি হবেন, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। আমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই বড় সারপ্রাইজ পেয়েছিলাম। কিছুক্ষণ থেমে আবার বলল, এখানে আসার প্রায় 9 মাস পর ঐশী জন্মগ্রহণ করে। বুঝতে শেখার পর থেকেই বাবাই বাবাই বলে কান্না করত। আমি তাকে থামাতে না পেরে মোবাইলে একটা ফটো ছিল, সেটা বের করে দিতাম। ঐশী ছবিটাকে দেখে বাবাই বাবাই বলে ডাকতে থাকে। যখনই ছবিটা কথা বলছে না তখনই ঐশী কান্না করে দিত। তার কান্না আমার সহ্য হতো না, কারণ এই পৃথিবীতে সে ছাড়া আর আপন কেউ নেই আমার। তার কান্না থামানোর জন্য আমি আপনার ফোনে কল দিতাম, আর আপনার মেয়ে বাবাই বাবাই বলে ডাকতো। আপনার কথা শোনার পরে আবার ফোনটা আমাকে দিয়ে দিত। অনেক বাবারা যখন তাদের ছেলে মেয়েদের নিয়ে পার্কে যেত, তখন আমার এই ছোট্ট বাচ্চাটা কান্না করে দিয়ে বলতো, আমি তার কথার উত্তর না দিলে সে কান্না করতো। তার কান্না আর থামাতে পারতাম না, কারণ তার বাবাই যে তাদের কাছে আসবে না, তার বাবাই যে তার পাপী অপবিত্র মায়ের কাছে আসবে না। অ্যাটলিস্ট নিজেই তাকে নিয়ে ঘুরতে বের হতাম। সামিয়ার কথাগুলো বলেই ডুকরে কেঁদে উঠল। আমি ঐশীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কপালে গালে অজস্র চুমু দিতে লাগলাম। আজকে আমার জন্য আমার মেয়ে এত কষ্ট পাচ্ছে। আমার কলেজাকে, আমার মেয়েকে আমি চিনতে পারছি না। আমি সামিয়াকে বললাম, প্লিজ সামিয়া, আবার ফিরে এসো না। ঐশীর তো মামনি বাবাই দুজনেরই দরকার। সামিয়ার চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এই জন্য হয়তো বা আজকে 4 বছর পর আমার কাছে এসেছেন, আবার আমাকে আপনার জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি আপনার জীবনে ফিরে যাব না। আমি চাই না আমার মায়ায় পড়ে কারো জীবন নষ্ট হয়ে যাক, আমার মতো পাপীকে নিয়ে কারো সম্মানহানি হোক। দয়া করে আপনি আমার কাছ থেকে চলে যান। একাই বাঁচতে শিখেছি, আল্লাহর রহমতে বাকিটা পথ অতিক্রম করতে পারবো। হয়তোবা মেয়েটিকে তার বাবার অধিকার দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব বাবার সমান ভালোবাসা চিহ্ন প্রাধান্য করতে। দয়া করে আপনি চলে যান। আমি তোমাদেরকে না নিয়ে কোথাও যাব না। দেখুন, আপনি না গেলে আমি কিন্তু দারোয়ানকে ডাকতে বাধ্য হব। আমি মুচকি হেসে বললাম, ডাকো। নিজের স্বামীকে যদি দারোয়ানে বের করে দিতে ভালো লাগে তাহলে ডাকো। সামিয়া বিরক্ত হয়ে এদিক ওদিক তাকাতেই ফল কাটার চাকুটার কথা মনে হলো। চাকু হাতে নিয়ে বাম হাতের শিরার ওপর রেখে বলল, আপনি যাবেন কি না? যাচ্ছি, প্লিজ, তবু নিজের কোনো ক্ষতি করো না।
সামিয়ার বাসা থেকে আমি হোটেলে চলে আসলাম। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে চকলেট, ফুচকা আর আইসক্রিম নিয়ে চলে গেলাম সামিয়ার বাসায়। বাসায় ঢুকতেই দেখি ঐশী আর ভদ্রলোকটা ফুলের গাছে পানি দিচ্ছে। ঐশী আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো। আমি তাকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, আম্মু তুমি কি করতেছো? আর ওইটা কে হয় তোমার? ঐশী আমার গলা জড়িয়ে ধরে বলল,